আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স। শেষ হয়েছে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট, যেখানে জন সিনা তার ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছে এবং এই ম্যাচের মধ্য দিয়েই জন সিনা তার রেসলিং ক্যারিয়ার থেকে চিরতরে বিদায় নিয়ে নিয়েছে। সত্যি কথা বলতে এই বিষয়টা আমি এখনো পর্যন্ত ঠিক বিশ্বাস করতে পারতেছি না যে জন সিনা আসলেই রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তাকে আমরা কখনোই কোনো ম্যাচের মধ্যে কম্পিট করতে দেখতে পাবো না। এই বিষয়টা রেসলিং লাভার্সদের জন্য মেনে নেওয়া অনেক বেশি কষ্টকর, তবে যা হবার তা তো হয়েই গিয়েছে। যাই হোক, এই ভিডিওতে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের সম্পূর্ণ রিভিউ করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচ হিসেবে আমরা এনএক্সটি চ্যাম্পিয়ন ওভা ফেমি ভার্সেস আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কডি রোডসের মধ্যে ম্যাচ দেখতে পাই। ম্যাচটা কিন্তু বেশ ভালো ছিল, বিশেষ করে ম্যাচের শুরুটা কিন্তু অনেক ভালো হয়। নিজের সাইজ অনুযায়ী ওভা ফেমি এই ম্যাচের শুরুতেই কডি রোডসের উপরে ডমিনেট করার চেষ্টা করে, তবে কডি কিন্তু বারবার নিজেকে ওভা ফেমির কাছ থেকে সেভ করে নিচ্ছিল, যে বিষয়টা কিন্তু আসলেই বেশ ভালো লেগেছে। তবে শেষ পর্যন্ত ওভা ফেমি কিন্তু কডিকে ধরে ফেলে এবং তার কাছ থেকে আমরা ম্যাচের শুরুতেই জোক স্ল্যাম, ব্যাক ব্রেকার দেখতে পাই, পাওয়ার স্ল্যাম দেখতে পাই। মানে ওভা ফেমি কিন্তু এই ম্যাচের মধ্যে শুরুতেই কডি রোডসের উপরে বেশ ভালো মতোই ডমিনেট করে। তবে আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কিন্তু নিজের কাটারের সঙ্গে এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, তার কাছ থেকে আমরা পাওয়ার স্ল্যাম দেখতে পাই। মানে সেও কিন্তু এই ম্যাচের মধ্যে ওভা ফেমির উপরে ডমিনেট করার চেষ্টা করে, তবে সে কিন্তু খুব বেশিক্ষণ ডমিনেট করতে পারে না। ওভা ফেমি আবার এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, তার কাছ থেকে আমরা স্প্রাইন বাস্টার দেখতে পাই, জোক স্ল্যাম দেখতে পাই। এমনকি শেষে গিয়ে কডি রোডস আবারও এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, তার কাছ থেকে আমরা ডাবল কাটার দেখতে পাই। তবে ঝামেলাটা এখানেই বাধে, সেখানে চলে আসে ম্যাকেন্টার এসে কডি রোডসের উপরে অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়। তবে এই বিষয়টা কিন্তু ওভা ফেমির একদমই পছন্দ হয় না। সে কিন্তু ম্যাকেন্টারের সঙ্গে ফেস টু ফেস হয় এবং ম্যাকেন্টারকে কিন্তু একটা জোরে সোরে ধাক্কা দেয়, যার কারণে ম্যাকেন্টার কিন্তু লিটারালি রিং এর মধ্যে পড়ে যায়। পরে সে যখন ওভা ফেমির উপরে অ্যাটাক করার জন্য আসে, ততক্ষণে কিন্তু কডি রোডস আবার রিকভার করে নেয়। সে কিন্তু এসে আবার ম্যাকেন্টারের উপরে অ্যাটাক করে, ম্যাকেন্টার কিন্তু মারমুর খেয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা এনএক্সটি চ্যাম্পিয়ন এবং আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, দুই চ্যাম্পিয়নের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট দেখতে পাই। তবে এই বিষয়টা কিন্তু ফ্যান্সরা মোটেও একসেপ্ট করে না। ফ্যান্সরা কিন্তু প্রপার একটা এন্ডিং চাচ্ছিল, ফ্যান্সরা কিন্তু প্রপার একটা ম্যাচ দেখতে পেতে চাচ্ছিল। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এমনটা মনে হয়েছে, মানে ম্যাচটা যখনই একটু আকর্ষণীয় হতে লেগেছে তখনই কিন্তু ম্যাচটা শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল এই তো ম্যাচটা শুরু হলো আবার এই শেষ হয়ে গেছে, এমনটা কিন্তু আমার কাছে মনে হচ্ছিল। আর ফ্যান্সরাও কিন্তু এমনই রিয়াকশন দিয়েছে। তো এরকম ভাবেই কিন্তু আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচটা শেষ হয়েছে। ম্যাচটা যদিও ভালো হয়েছে, তবে ম্যাচের এন্ডিং এর জন্য কিন্তু ম্যাচটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল যে ম্যাচটা কিন্তু আর একটু লম্বা হতে পারতো। ম্যাচের মধ্যে কিন্তু ওভা ফেমি এবং কডি রোডসের কাছ থেকে আমরা আরো বেটার পারফরমেন্স দেখতে পেতাম, এমনটা আমার কাছে মনে হয়েছে। এরপর আমরা দ্বিতীয় ম্যাচ হিসেবে বেইলি এবং সোলরুকার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটাও কিন্তু বেশ ভালো ছিল, দুজনেই কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। বিশেষ করে সোলরুকার পারফরমেন্স কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তার পারফরমেন্স দেখেই কিন্তু বোঝা যাচ্ছিল ফিউচারে গিয়ে সে কিন্তু কোম্পানিতে ভালো কিছু করতে পারবে। সে কিন্তু হাই ফ্লাইং একজন সুপারস্টার, তার যে হাই ফ্লাইং মুভস গুলো ছিল এই ম্যাচের মধ্যে, এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া সোলরুকা এই ম্যাচের মধ্যে টপের উপর থেকে জাম্প করে এবং একই সঙ্গে বেইলিকে যে একটা ডিডি হিট করে, এটাও কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া বেইলিও কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, বেইলির কাছ থেকে আমরা এলবো দেখতে পাই, তাছাড়া বেইলি টু বেইলি সুপ্লেক্সও দেখতে পাই। শেষে গিয়ে বেইলি কিন্তু এই ম্যাচের মধ্যে তার ফিনিশার হিট করে সোলরুকাকে। তবে সে যখন রিং এর কর্নারে নিয়ে গিয়ে পিন করতে যায়, তো সেই সময় সোলরুকার পাটা রোপের সঙ্গে এমন ভাবে আটকে যায়, তো এই ফিনিশিংটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। দুজনে এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, দুজনের কাছ থেকে আমরা আবারও ফাইটিং দেখতে পাই। তবে শেষ পর্যন্ত সোলরুকা নিজের ফিনিশার হিট করে সে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর বরাবরই সোলরুকার ফিনিশারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। সে যেভাবে তার ফিনিশারটা হিট করে, এটা কিন্তু পারফেক্টলি এক্সিকিউট করা অনেক টাফ ব্যাপার। তবে সে কিন্তু প্রত্যেকবারই নিজের ফিনিশারটা কিন্তু অনেক ভালোভাবে হিট করে, এক্সিকিউট করে। এই বিষয়টার জন্য কিন্তু সোলরুকাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তো যাই হোক, শেষ পর্যন্ত সোলরুকা কিন্তু এই ম্যাচটা জিতে নিয়েছে। রিং সাইডে জারিয়া ছিল, রিং সাইডে লায়রা ভালকারিয়া ছিল, সবাই মিলে কিন্তু জন সিনার সেই স্যালুটটা করে। মানে এভাবেই মূলত এই ম্যাচটা শেষ হয়েছে।
এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই। এটা কিন্তু ছিল ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে এক পক্ষে ছিল এজে স্টাইলস এবং ড্রাগন লি, অপর পক্ষে ছিল জেভন এভান্স এবং লিওন স্লেটার। তো এই ম্যাচটাও কিন্তু অনেক ভালো ছিল, বিশেষ করে জেভন এভান্স এবং লিওন স্লেটারের যে হাই ফ্লাইং মুভস গুলো ছিল, এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে। মনে হচ্ছিল যে আমি একটা ফ্লাইং ম্যাচ দেখতেছি। তো এই ম্যাচের মধ্যে সবাই কিন্তু অনেক ভালো পারফর্ম করে, তবে আবারও এই ম্যাচটা কিন্তু খুব বেশি লম্বা সময় চলেনি। আর অবভিয়াস যেহেতু জন সিনাকে একটা প্রপার টাইম দিতে হবে, এর জন্য প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটু শর্ট রাখা হয়েছে। তবে তারপরও ম্যাচগুলো কিন্তু ভালো হয়েছে, সবাই কিন্তু ম্যাচের মধ্যে অনেক ভালো পারফর্ম করেছে। এই ম্যাচের মধ্যে আমরা ওজি কাটার দেখতে পাই, তাছাড়া এই ম্যাচের মধ্যে আমরা সোয়ান্টন 450 দেখতে পাই লিওন স্লেটারের কাছ থেকে, যেটাও কিন্তু এই ম্যাচের মধ্যে বেশ ভালো লেগেছে। তবে শেষ পর্যন্ত এজে স্টাইলস কিন্তু নিজের স্টাইলস ক্ল্যাশ হিট করে তারা কিন্তু এই ম্যাচটা জিতে যায়। আর এটা কিন্তু অবভিয়াস ছিল, মানে এজে স্টাইলস এবং ড্রাগন লি তারা যে এই ম্যাচটা জিতবে, তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপে রিটেইন করে নিবে, এটা কিন্তু অবভিয়াস ছিল এবং শেষ পর্যন্ত তারাই কিন্তু এই ম্যাচটা জিতেছে। এরপর আমরা দ্য মিজ, আরট্রুথ এবং জো হেনরির মধ্যে একটা সেগমেন্ট দেখতে পাই। এখানে মূল বিষয়টা হলো, প্রথমে রিং এর মধ্যে আসে দ্য মিজ এসে জন সিনাকে নিয়ে কথা বলে, সেখানে আরট্রুথ আসে। আরট্রুথ এসে মূলত লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের যে একটা বিষয় হয়, যেখানে মিজ কিন্তু চালাকি করে টুর্নামেন্টের মধ্যে আবারও চলে এসেছিল, তো ওই বিষয়টা নিয়ে কিন্তু আরট্রুথ কথা বলে। আরট্রুথ বলে যে মিজ কিন্তু জো হেনরির অপরচুনিটি নিয়ে নিয়েছিল, তো সেখানে জো হেনরির নাম বলা হয় এবং জো হেনরিও কিন্তু সেখানে চলে আসে। তো বলা যায় যে একটা আনঅফিসিয়াল ম্যাচ কিন্তু আমরা দেখতে পেয়েছি আরট্রুথ এবং জো হেনরি ভার্সেস দ্য মিজের মধ্যে। আরট্রুথ এবং জো হেনরি মিলে দ্য মিজকে মারে। তো এই সেগমেন্টটা রাখা হয়েছে মূলত জন সিনার লাস্ট শো এর মধ্যে জো হেনরিকে ফিচার করার জন্য, তেমন ইম্পর্টেন্ট কিন্তু কিছুই ছিল না। এরপর আসি আমরা মেইন ইভেন্টে আমরা জন সিনার ক্যারিয়ারের লাস্ট ম্যাচ দেখতে পাই এগেইনস্ট গান্থার। প্রথমে রিং এর মধ্যে আসে গান্থার, এরপরে জন সিনা আসলে দুজনের মধ্যে ম্যাচটা অফিসিয়ালি স্টার্ট হয়। ম্যাচের শুরু থেকেই কিন্তু গান্থার জন সিনার উপরে ডমিনেট করতে শুরু করে। সে এমন ভাবে ডমিনেট করতেছিল, মনে হচ্ছিল যে জন সিনা হয়তোবা এই ম্যাচের মধ্যে আর ফাইট ব্যাক করার সুযোগ পাবে না। তবে শেষ পর্যন্ত জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে নিজের সিগনেচার শোল্ডার ট্যাকেল দিয়ে। এরপরে আমরা জন সিনার কাছ থেকে 5 নাকাল সাফল্য দেখতে পাই। এরপরে সে যখন অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট হিট করতে যায়, সেটা কাউন্টার করে গান্থার কিন্তু একটা সুপ্লেক্স হিট করে জন সিনাকে। তবে জন সিনা কিন্তু আবারও এই ম্যাচের মধ্যে ফেরে, সে কিন্তু এসটিএফ লক করে গান্থারকে। তবে গান্থার কিন্তু এই ম্যাচের মধ্যে আবারও ফাইট ব্যাক করে। এরপর শুরু হয় গান্থারের ডমিনেন্স। গান্থার কিন্তু বেশ অনেকটা সময় ধরে জন সিনাকে মারে, জন সিনার উপরে ডমিনেট করে। তবে আবারও কিন্তু জন সিনা এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে। তার কাছ থেকে আমরা তার সিগনেচার সবকিছু দেখতে পাই, শোল্ডার ট্যাকেল দেখতে পাই, 5 নাকাল শাফল দেখতে পাই। সে কিন্তু অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্টও হিট করে গান্থারকে। তবে তারপরেও কিন্তু ম্যাচটা শেষ হয় না। এরপরে গান্থার জন সিনাকে স্লিপার হোল্ডে নেয়, জন সিনা ফাইট ব্যাক করে, জন সিনাও কিন্তু স্লিপার হোল্ডে নেয় গান্থারকে। এরপরে জন সিনার কাছ থেকে আমরা একটা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেখতে পাই। এমনকি এই ম্যাচের মধ্যে আমরা জন সিনার কাছ থেকে কিন্তু একটা লেগ ড্রপও দেখতে পাই, যেটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া এই ম্যাচের মধ্যে গান্থারও আবার ফাইট ব্যাক করে, গান্থার এই ম্যাচের মধ্যে সুপ্লেক্স দেয়, পাওয়ার বম দেয়। তবে জন সিনা কিন্তু কিক আউট করে, জন সিনা কিন্তু এই ম্যাচটা সেখানে শেষ হতে দেয় না। জন সিনা ম্যাচের মধ্যে ফেরে এবং জন সিনার কাছ থেকে এবার আমরা একটা সুপার অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট দেখতে পাই। সুপার সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে ফিরেছিল, তবে শেষ পর্যন্ত লাভ হয় না। গান্থার কিন্তু পাওয়ার বম হিট করে, স্প্ল্যাশ হিট করে, স্লিপার হোল্ডে নেয়। বেশ অনেকটা সময় ধরে কিন্তু গান্থার জন সিনাকে স্লিপার হোল্ডে রাখে। আমার কাছে মনে হচ্ছিল এত লম্বা সময় ধরে যেহেতু গান্থার জন সিনাকে স্লিপার হোল্ডে রেখেছে, জন সিনা হয়তোবা এখান থেকে আর ফাইট ব্যাক করতে পারবে না। তবে জন সিনা কিন্তু এই ম্যাচের মধ্যে ফাইট ব্যাক করে, তবে লাভ হয় না। গান্থার কিন্তু আবারও জন সিনাকে স্লিপার হোল্ডে নেয়, যার পরে জন সিনার আর কিছুই করার থাকে না। জন সিনা কিন্তু তার ক্যারিয়ারে ফার্স্ট টাইম গিভ আপ করে, জন সিনা কিন্তু ট্যাপ আউট করে এবং এভাবে কিন্তু গান্থার জন সিনাকে হারিয়ে দিয়েছে। জন সিনা তার রিটায়ারমেন্ট ম্যাচে, জন সিনা তার ক্যারিয়ারের শেষ ম্যাচে ফাইনালি কিন্তু গিভ আপ করেছে, যেটা সে এর আগে কখনোই করেনি। তো এটা কিন্তু ফ্যান্সদের জন্য অনেক বেশি ইমোশনাল একটা মোমেন্ট। আমার জন্য কিন্তু এটা অনেক বড় একটা ইমোশনাল মোমেন্ট ছিল। লিটারালি আমার কিন্তু কান্না চলে এসেছিল যে ভাই জন সিনা রেসলিং থেকে রিটায়ার করতেছে, আর তার থেকেও বড় কথা হলো তাকে ট্যাপ আউট করিয়ে হারানো হয়েছে। এই বিষয়টা কিন্তু ভাই সত্যি কথা বলতে আমি একদমই মানতে
আনতে পারতেছি না। আমার কথা হলো গান্থারকে শক্তিশালী দেখাবে ঠিক আছে, তবে জন সিনাকে দিয়ে ট্যাপ আউট করিয়েছে, এই বিষয়টা কিন্তু আসলেই কোনোভাবে মানা যায় না। সত্যি কথা বলতে এটা কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। আমার কাছে মনে হয় যে বেশিরভাগ ফ্যান্সরা কিন্তু এই বিষয়টার জন্যই ট্রিপল এইচ কে অনেক বেশি ক্রিটিসাইজ করবে। আর এটা কিন্তু আসলেই লজিক্যাল, মানে গান্থারকে দিয়ে জন সিনাকে হারানো হয়েছে, আবার জন সিনাকে ট্যাপ আউট করানো হয়েছে, এটা কিন্তু আসলেই ভাই মানা যায় না ভাই। বাকিটা আপনাদের এই বিষয়টা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু বলতে পারে। তো গান্থার ম্যাচ জিতে সেখান থেকে চলে যায়, সেখানে ট্রিপল এইচ, কর্ডি রোডস, সিএম পাঙ্ক এবং ব্যাকি স্টেজে ডাব্লিউডাব্লিউই কোম্পানি বর্তমান সময়ে যতগুলা রেসলার আছে, ব্যাকি স্টেজে যতগুলা স্টাফ ছিল সবাই কিন্তু রিং সাইডে চলে আসে। সিএম পাঙ্ক এবং কর্ডি রোডস দুজনেই রিং এর মধ্যে চলে আসে। সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং কর্ডি রোডস তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ জন সিনাকে দিয়ে দেয়। জন সিনা সেটা নিয়ে একটু শো অফ টু অফ করে, মানে জন সিনাকে মূলত সম্মান দেখানো হয়েছে, জন সিনাকে ট্রিবিউট দেওয়া হয়েছে যেহেতু সে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। তো এরকম একটা ফিল দেওয়ার জন্য সিএম পাঙ্ক এবং কর্ডি রোডস তাদের চ্যাম্পিয়নশিপ কিন্তু জন সিনাকে দিয়ে দেয়। এরপরে ট্রিপল এইচ রিং এর মধ্যে আসে, জন সিনা ট্রিপল এইচ একে অপরকে হাগ করে এবং ট্রিপল এইচ কিন্তু জন সিনাকে নিয়ে একটা ট্রিবিউট টাইপের ভিডিও দেখায়, মানে জন সিনা ছোটবেলা থেকে শুরু করে তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত যা কিছু স্পেশাল মোমেন্ট ছিল, তো এরকম একটা ভিডিও প্যাকেজ কিন্তু জন সিনাকে দেখানো হয়, যেটা দেখার পরে জন সিনা কিন্তু অনেক বেশি ইমোশনাল ছিল। তবে শেষ পর্যন্ত জন সিনা কিন্তু তার রেসলিং শুজ এবং তার যে হ্যান্ড ব্যান্ড গুলো ছিল সেগুলো রিং এর মধ্যে রেখে সে কিন্তু চলে যায় এবং যাবার আগে সে কিন্তু তার স্যালুট করে সেখান থেকে চলে যায়। তো এভাবেই কিন্তু গ্রেটেস্ট অফ অল টাইম, এভাবেই কিন্তু একজন লেজেন্ড ডাব্লিউডাব্লিউই কোম্পানি থেকে চিরতরে রেসলিং থেকে রিটায়ার করে নিয়েছে। তো এটা কিন্তু আসলেই অনেক বড় একটা ইমোশনাল মোমেন্ট ছিল ফ্যান্সদের জন্য। তো ডিয়ার অডিয়েন্স, এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলতে চাই না, আমি ভিডিওটা এখানেই শেষ করতে চাই। বাকিটা জন সিনাকে নিয়ে যদি আপনাদের কিছু বলা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখতেই পারেন। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।